প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যথারীতি আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এই অধ্যায়টি নিয়ে। আমরা জানি এই অধ্যায়ের দুইটা অংশ আছে। প্রথম অংশে পরিবার নিয়ে আলোচনা করা আর পরের অংশে সামাজিকীকরণ। এই দুইটা টপিকটাই কিন্তু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা পড়ব হচ্ছে পরিবার কি সেটি সম্পর্কে, আর পরিবারের বিভিন্ন প্রকারভেদ, পরিবারের কার্যাবলী নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। চলে আসো, পরিবার কি? পরিবারকে আমরা সমাজ কাঠামোর মৌল সংগঠন বলে থাকি। গোষ্ঠীবদ্ধ জীবনের প্রথম ধাপটি হলো পরিবার। পরিবার আমরা কাকে বলবো? সাধারণত পরিবার বলা হয় স্বামী স্ত্রীর একটা স্থায়ী সংগঠনকে, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে নাও পারে। তাহলে পরিবার কাকে বলবো আমরা? পরিবার হলো স্বামী স্ত্রীর একটি স্থায়ী সংগঠন, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে নাও পারে। পরিবারকে বিশ্বজনীন প্রতিষ্ঠান বলা হয়। কেন বলা হচ্ছে? বিশ্বের যে কোনো দেশেই আমরা যাই না কেন, যে কোনো সমাজে আমরা যাই না কেন, সেখানে কিন্তু আমরা পরিবারের অস্তিত্ব পাই। পরিবারের ধরন আলাদা হতে পারে, কিন্তু পরিবার ব্যবস্থা কিন্তু সব সমাজেই রয়েছে এবং পরিবারের কার্যাবলীগুলো কিন্তু একই রয়েছে, যে কারণে পরিবারকে আমরা বিশ্বজনীন প্রতিষ্ঠান বলে থাকি। এবারে আমরা আলোচনা করব পরিবারের কাঠামো নিয়ে, বিভিন্ন ধরনের পরিবার নিয়ে। স্বামী স্ত্রীর সংখ্যার উপরে ভিত্তি করে পরিবারকে তিনটি ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার এক পত্নী পরিবার, 2 নাম্বার বহুপত্নী পরিবার, আর 3 নাম্বার বহুপতি পরিবার। এক পত্নী পরিবার আমরা কাকে বলি? একই সময়ে একজন স্বামীর যদি একটি স্ত্রী বর্তমান থাকে, সেটাকে এক পত্নী পরিবার বলা হয়। এক পত্নী পরিবারকে আদর্শ পরিবার বলা হয়। কেন আদর্শ পরিবার বলা হয়? এই ধরনের পরিবারে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে, যে কারণে এই এক পত্নী পরিবারকে আদর্শ পরিবার বলা হয়। আর বিশ্বে এই এক পত্নী পরিবারকে আমরা সবচেয়ে বেশি দেখি। আচ্ছা, তারপরে 2 নম্বরে আমি বলেছিলাম হচ্ছে বহুপত্নী পরিবার। এটি কাকে বলবো? একই সময়ে একজন স্বামীর যদি একাধিক স্ত্রী বর্তমান থাকে, এটাকে বহুপত্নী পরিবার বলা হয়। সাধারণত এই পরিবারগুলো একটা সময় ছিল গ্রামীণ কৃষি ভিত্তিক মুসলিম সমাজে। বর্তমানে কোথায় পাওয়া যায়? এস্কিমো নামক উপজাতিদের মধ্যে এবং আফ্রিকার নিগ্রোদের মাঝে। আর 3 নম্বরে বলেছিলাম আমি বহুপতি পরিবার। বহুপতি পরিবার হলো একই সময়ে একজন স্ত্রীর যদি একাধিক স্বামী বর্তমান থাকে, সেটাকে আমরা বহুপতি পরিবার বলি। আধুনিক সভ্য সমাজে এ ধরনের পরিবার ব্যবস্থা নেই বললেই চলে। তবে দক্ষিণ ভারতের মালাগড় অঞ্চলে টোডা নামক উপজাতি রয়েছে, তাদের মধ্যে এ ধরনের পরিবার ব্যবস্থা দেখা যায়। তাহলে আমরা স্বামী স্ত্রীর সংখ্যার উপরে ভিত্তি করে পরিবার ব্যবস্থা আমরা জেনে গেলাম। এবারে পড়ব কর্তৃত্বের উপরে ভিত্তি করে পরিবারকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। 1 পিতৃতান্ত্রিক, 2 মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক কাকে বলে? যে পরিবারের কর্তৃত্ব থাকে পিতার হাতে। শুধুমাত্র পিতা না, পিতা বা পরিবারের অন্য কোনো পুরুষ সদস্যের হাতে থাকে, সেটিকে আমরা পিতৃতান্ত্রিক বলে থাকি। সাধারণত আমাদের পরিবার ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। আর মাতৃতান্ত্রিক কাকে বলে? যে পরিবারে কর্তৃত্বের ক্ষমতাটা মা অথবা পরিবারের অন্য কোনো নারী সদস্যদের হাতে থাকে, সেটিকে আমরা বলি হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এই মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাটা রয়েছে বাংলাদেশের গারো এবং খাসিয়াদের মধ্যে। এরপরে আমরা জানবো আকারের ভিত্তিতে পরিবার সম্পর্কে। আকারের ভিত্তিতে পরিবারকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। 1 একক বা অনুপরিবার, 2 যৌথ পরিবার, 3 বর্ধিত পরিবার। একক পরিবার কোনটি? একক পরিবার হলো যে পরিমাণে
পিতামাতা এবং তাদের অবিবাহিত সন্তান সন্ততি রয়েছে, সেটিকে আমরা একক পরিবার বলে থাকি। যৌথ পরিবার কোনটা? যৌথ পরিবার হচ্ছে পিতামাতা এবং তাদের বিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় সেটিকে আমরা যৌথ পরিবার বলি। আর বর্ধিত পরিবার হচ্ছে পিতামাতা, তাদের বিবাহিত সন্তান এবং তাদের পরবর্তী যে প্রজন্মটা সেটাও যদি বিবাহিত হয়, তাহলে এই পরিবার ব্যবস্থাটাকে আমরা বর্ধিত পরিবার বলে থাকি। সাধারণত বর্ধিত পরিবার বা যৌথ পরিবার দিন দিন বাংলাদেশ থেকে কমে যাচ্ছে। বর্ধিত পরিবারের প্রচলন রয়েছে হচ্ছে চীনে। এরপরে আমরা উত্তরাধিকারীর উপরে ভিত্তি করে পরিবারকে আরো দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে পিতৃসূত্রীয় আর একটা হচ্ছে মাতৃসূত্রীয়। যে পরিবারের উত্তরাধিকার সূত্রে আমরা পিতার উত্তরাধিকার পেয়ে থাকি বা পিতার বংশ পরিচয়ে পরিচিত হই, সেটা হচ্ছে পিতৃসূত্রীয়। আর মায়ের বংশ পরিচয়ে যদি পরিচিত হই সেটাকে আমরা বলবো হচ্ছে মাতৃসূত্রীয়। বসবাসের উপরে ভিত্তি করে পরিবারকে আমরা আরো তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পিতৃবাস, একটি হচ্ছে মাতৃবাস, আর একটি হচ্ছে নয়াবাস। পিতৃবাস কোনটা? পিতৃবাস হচ্ছে বিবাহের পরে স্বামী স্ত্রী অর্থাৎ নব দম্পতি যদি স্বামীর পিতার বাসগৃহে বসবাস করে, এটিকে আমরা বলবো হচ্ছে পিতৃবাস। আর মাতৃবাস হচ্ছে বিবাহের পরে ওই নব দম্পতি যদি স্ত্রীর পিতার বাসগৃহে বসবাস করে, এটিকে বলবো আমরা মাতৃবাস পরিবার। আর নয়াবাস পরিবার আমরা বলবো হচ্ছে কোথাও না, স্বামীর পিতার বাসগৃহেও না, মাতার বা স্ত্রীর পিতার বাসগৃহেও না, দে আর সেপারেটেড। তারা যদি পৃথক কোথাও বসবাস করে তাহলে সেটাকে বলা হবে নয়াবাস পরিবার। বর্তমানে এই দিন দিন নয়াবাস পরিবারের সংখ্যা কিন্তু বাড়ছে। শহর অঞ্চলে কর্মজীবী যে মানুষগুলো আছে তারা কিন্তু দিন দিন পৃথকভাবে বসবাস করছে, আর এই নয়া পরিবারের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। পাত্র পাত্রী নির্বাচনের উপরে ভিত্তি করে পরিবারকে আমরা আরো দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অন্তর্গোত্র পরিবার, আর একটা হচ্ছে বহির্গোত্র পরিবার। বহির্গোত্র পরিবার কোনটা? যেটা নিজ গোত্রের বাহিরে বিবাহের মাধ্যমে পরিবারটা গঠিত হয়। এই পরিবার ব্যবস্থাকে আমরা দুইটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, আর একটা হচ্ছে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। অনুলোম আমরা কাকে বলছি? উঁচু বর্ণের পাত্রের সাথে যদি নিচু বর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় সেটি হচ্ছে অনুলোম পরিবার। আর প্রতিলোম হচ্ছে পাত্র যদি নিচু বর্ণের হয় আর পাত্রী যদি উঁচু বর্ণের হয়, এক্ষেত্রে যে পরিবারটা হবে সেটা হবে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। আর আমরা অন্তর্গোত্র পরিবার কাকে বলছি? যদি নিজ গোত্রের মধ্যেই পাত্র পাত্রী নির্বাচিত হয় বা নিজ গোত্রের মধ্যে বিবাহের মাধ্যমে যে পরিবারটা গঠিত হয় সেটিকে আমরা বলবো হচ্ছে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এই অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার গঠনের পিছনে হিন্দু সমাজের মূল যুক্তিটা হচ্ছে এই পরিবারের মাধ্যমে রক্তের বিশুদ্ধতা রক্ষা পায়। এই হচ্ছে আমাদের পরিবারের কাঠামোগুলো, মানে পরিবারকে এই ভাগগুলোতে আমরা ভাগ করতে পারি, এইভাবে ভাগ করতে পারি। এবার আমরা পড়বো পরিবারের কার্যাবলী। আমি মেইন টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। পরিবারের কার্যাবলী কিন্তু বহুবিধ, অনেক ধরনের পরিবার, মানে অনেক ধরনের কার্যাবলী পরিবারের আছে, বলে শেষ করা কঠিন। একটা মানব শিশুর জন্মই হয় পরিবারে এবং মৃত্যু শেষও হয় পরিবারে। অনেক ফাংশন আছে পরিবারের, কিন্তু পরিবারের মেইন ফাংশনগুলো কোনগুলো? পরিবার গঠন করা হয় সাধারণত জৈবিক চাহিদা পূরণ করার জন্য। এই পরিবার থেকে সন্তানের জন্ম হয়, সন্তানের সামাজিকীকরণের দায়িত্বও কিন্তু পরিবারের হাতে থাকে। সন্তানের লালন পালন থেকে শুরু করে ভরণ পোষণ থেকে শুরু করে যতদিন পর্যন্ত ওই সন্তানটা না স্বাবলম্বী হচ্ছে ততদিন পর্যন্ত এই দায়িত্বটা পরিবারের হাতেই থাকে। পরিবারকে আবার কি বলা হয়? আয়ের একক বলা হয়। একটু চিন্তা করে দেখো তো, আমাদের পিতারা বা আমাদের মারা বা আমরা কি করছি? বাইরে থেকে উপার্জন করছি, করে নিয়ে যে খরচ কিন্তু পরিবার থেকেই করছি। সব ধরনের অর্থনৈতিক কার্যাবলী
গুলো একটা সময় কিন্তু পরিবার থেকেই সম্পন্ন করা হতো এবং এখনো কিন্তু হয়, যে কারণগুলোর জন্য পরিবারকে আমরা আয়ের একক বলে থাকি। পরিবার শিশুর প্রাথমিক শিক্ষার শিক্ষা কেন্দ্র। আমাদের শিশুরা বা আমরা আমাদের প্রাথমিক শিক্ষা কিন্তু পরিবার থেকেই পেয়েছি। একজন শিশুর জীবনের অন্যতম প্রধান শিক্ষক হচ্ছে তার মা। শিশুর সামাজিকীকরণ শুরুই হয় মায়ের কাছে থেকে। পরিবার ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র বলা হয় হচ্ছে পরিবারকে। আমাদের যে ধর্মীয় শিক্ষাটা, এই ধর্মীয় শিক্ষার সূচনায় হয় পরিবার থেকে। পরিবারকে উল্লেখযোগ্য একটা চিকিৎসা কেন্দ্রও বলা হয়। আমাদের প্রাথমিক চিকিৎসাগুলো আমরা পরিবার থেকেই কিন্তু পাই, এবং যদি কোনো সিরিয়াস চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তুমি হাসপাতাল বলো আর ক্লিনিক বলো, সে পর্যন্ত কিন্তু নিয়ে যায় আমাদের পরিবার। আর পরিবার হচ্ছে আমাদের অকৃত্রিম আড্ডা বা বিনোদন কেন্দ্র, যেটাই বলো না কেন সেটা। হ্যাঁ, পরিবারে যে আমরা বিনোদনটা পাই এটা কিন্তু অকৃত্রিম। হ্যাঁ, এইটার উপরে সর্বোচ্চ বিনোদন কিন্তু কোথাও নেই। তাহলে এটাও একটা আমরা লিখতে পারি পরিবারের কার্যাবলী। পরিবারের মাধ্যমে এই যে পরের প্রজন্মের কাছে সম্পদের কি হয়, হস্তান্তর হয়। তাহলে এই হচ্ছে আমাদের পরিবারের কার্যাবলী। আমি মেইন টপিকগুলো তোমাদেরকে বলে দিলাম। এবার আসো গ্রাম এবং শহরের পরিবারের ভূমিকা। এটাও আমি একটি শর্টকাট শুধু মূল কথাটা তোমাদেরকে বলে দিই যে দেখো, সাধারণত শহর অঞ্চলের পরিবার এবং গ্রাম অঞ্চলের পরিবারের ধরনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যদিও এখন দুইটা জায়গায় অনেকটা একই হয়ে গেছে, তারপরও শহর অঞ্চলের বেশিরভাগ পরিবারই হচ্ছে একক পরিবার আর গ্রামের যৌথ পরিবার। তাহলে অবশ্যই কার্যাবলীর এখানে পার্থক্য হবে। শহর অঞ্চলের কর্মজীবী বাবা অথবা মা দুইজনই চাকরি করে বা একজন চাকরি করে। হ্যাঁ, সন্তান সেক্ষেত্রে একাকিত্বের শিকার হয়, একাই বড় হয়, বন্ধু বান্ধবের একটা প্রভাব পড়ে। যেখানে গ্রামাঞ্চলে যৌথ পরিবারে কিন্তু তা হয় না। ওই সন্তানটা ছোট থেকে সবার মধ্যেই বড় হয়, তাদের আচরণ আর শহরের সন্তানের আচরণের মধ্যে কিন্তু পার্থক্য থেকে যায়। গ্রামাঞ্চলে যেভাবে একটা সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, শহর অঞ্চলে কিন্তু তেমনটা লক্ষ্য করা যায় না। গ্রামাঞ্চলে দাদা দাদি নানা নানি বা মক্তব এই জায়গাগুলো থেকে আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু শহর অঞ্চলে একটা শিশুকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কোথা থেকে, ছোট থেকে তার জন্য ধর্মীয় শিক্ষক রাখা হয়, ইউটিউব থেকে দেখে বা ইন্টারনেট বিভিন্ন কিছু ব্যবহার করে তাকে কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। চিকিৎসার কথায় যদি আমরা আসি, এখানেও কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন গ্রামাঞ্চলে আজও কিন্তু ওই কবিরাজ বা হোমিও চিকিৎসা বিভিন্ন কিছুর উপরে তারা নির্ভরশীল, কিন্তু শহর অঞ্চলে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটাও আধুনিক হয়েছে। সন্তান উৎপাদনের ক্ষেত্রে শহর অঞ্চলের মায়েরা বা পিতামাতারা যতটা সচেতন, গ্রামাঞ্চলের পিতামাতা অতটা সচেতন না। তারপরে বিবাহের ধরনের উপরে ভিত্তি করে আমরা এখানেও কিন্তু কিছুটা পার্থক্য পাই। গ্রামাঞ্চলে সাধারণত এখনো পিতামাতার পছন্দের উপরে কিন্তু নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু শহর অঞ্চলে এটা কিন্তু না। শহর অঞ্চলে কি হয়, পাত্র পাত্রী বা ছেলে মেয়ের পছন্দের উপরে কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হয়। এগুলো হচ্ছে গ্রাম এবং শহরের পরিবারের পার্থক্যটা, ভূমিকার পার্থক্য। এবার আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে সামাজিকীকরণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এটা। সামাজিকীকরণ কাকে বলবো আমরা? দেখো, একটা মানব শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতি নীতি পদ্ধতি কিন্তু শেখে, তাই না? একজন মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ। মানব শিশু, আমরা জন্ম নেওয়ার পরে আমাদের কি বলা হবে? মানব শিশু। তখন কিন্তু আমরা সামাজিক মানুষে পরিণত হতে পারিনি। আমরা ধীরে 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 সমাজের বিভিন্ন রীতিনীতি শিখতে শিখতে আমরা সামাজিক মানুষে পরিণত হয়েছি। এই প্রক্রিয়াটার নামকেই আমরা বলবো সামাজিকীকরণ। সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে থাকে, যে কারণে এই প্রক্রিয়াকে জীবনব্যাপী প্রক্রিয়াও বলা হয়ে থাকে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, মিথস্ক্রিয়া কি? মিথস্ক্রিয়া হচ্ছে আমরা একটা মানুষ যখন আরেকটা মানুষের সঙ্গে মিশি,
তখন তার আচরণ দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই, অবশ্যই প্রভাবিত হই। আমাদের আচরণের উপরে কিন্তু আরো অনেক মানুষের প্রভাব লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো আমরা যখন কারোর সঙ্গে মিশবো তখন তার আচরণ দ্বারা যে আমি প্রভাবিত হই, এই প্রভাবিত হওয়ার প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলা হয়। আমি আশা করি তোমাদেরকে এই বিষয়টা বুঝাতে পেরেছি। মিথস্ক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরে চলে আসো সামাজিকীকরণের উপাদান। সামাজিকীকরণের উপাদান হচ্ছে তিনটি। কি কি? এক, সামাজিক পরিবেশ, দুই, সমাজ ব্যবস্থা, আর তিন হচ্ছে সামাজিক মূল্যবোধ। এই তিনটিকে বলা হচ্ছে সামাজিকীকরণের উপাদান। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেটি হচ্ছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা। আমরা জানি যে একজন মানব শিশু জন্মের পর প্রথম কার সংস্পর্শে আসে? মার সংস্পর্শে আসে। অর্থাৎ সামাজিকীকরণের সূত্রপাতই হয় মায়ের কাছে থেকে। মা একজন শিশুর খাদ্যাভ্যাস শেখাচ্ছে, তার ভাষা শেখাচ্ছে, তাই না? বিভিন্ন ধরনের আচার আচরণ প্রত্যেকটি কিন্তু আমরা পরিবার কাছে থেকে বা পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে থেকে শিক্ষা অর্জন করি। অনেক পরিবারে আমরা দেখি অনেক সদস্যদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব হয়, বিবাদ হয়, মা বাবাদের মধ্যে দ্বন্দ্ব হয়, বিবাদ হয়। এগুলো কিন্তু আমাদের শিশু মনের উপরে প্রভাব ফেলে। এগুলো দেখে দেখে আমাদের শিশুরা প্রভাবিত হয়, দ্বন্দ্ব করতে শেখে। যে রকম একটা বন্ডিংও শেখে, সেরকম কিন্তু তারা দ্বন্দ্ব করতেও শেখে। অনেক পরিবার আছে যেগুলোতে বাবা মা উভয় চাকরি করে বা একজন চাকরি করে, অনেকে বাহিরে থাকে। এই শিশুদের মধ্যে কিন্তু ছোট থেকে একাকিত্ব লক্ষ্য করা যায়। হ্যাঁ, তাহলে এভাবে আমরা পরিবার এবং পরিবারের বিভিন্ন সদস্যদের দ্বারা প্রভাবিত হই। তাহলে এটা একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। তারপরে জ্ঞাতি গোষ্ঠী এবং প্রতিবেশীদের ভূমিকা সামাজিকীকরণের ক্ষেত্রে। এখান থেকে ছোট্ট দুইটা কথা বলি। এক হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী কি বা কাকে বলে। জ্ঞাতি গোষ্ঠী আমরা কাকে বলি? যে আমাদের পরিবার ব্যতীত যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমাদের পরিবারে হয়তো বাবা মা ভাই বোন বসবাস করে, তাদের সাথে তো আমাদের রক্তের সম্পর্ক আছে। এছাড়াও পরিবারের বাহিরে কিন্তু আমাদের অনেকের সাথে রক্তের সম্পর্ক আছে, যেমন দাদা দাদি, নানা নানি, মামা বা চাচা ফুফু, তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। তো পরিবার ব্যতীত যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে তাদেরকে জ্ঞাতি গোষ্ঠী বলা হয়। প্রতিবেশী কারা? আমাদের আশেপাশে যারা আছে তারা প্রতিবেশী, তাদের দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত হই। গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয় বা সহপাঠীর ভূমিকা কি? দেখো, আমরা পরিবার দ্বারা কিন্তু প্রভাবিত হই, কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়ে যাই, বিদ্যালয়ে যাওয়া শিখি, তখন কিন্তু বিদ্যালয় দ্বারাও আমরা প্রভাবিত হই, সহপাঠীদের দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত হই। বিদ্যালয় হচ্ছে শিশুর শিক্ষার আনুষ্ঠানিক মাধ্যম। শিশুর শিক্ষার সূত্রপাত ঘটে পরিবার থেকে, কিন্তু আনুষ্ঠানিক মাধ্যম বলা হচ্ছে বিদ্যালয় থেকে। বিদ্যালয় আমাদের কি শেখাচ্ছে? বিভিন্ন ধরনের নিয়ম নীতি, ন্যায় অন্যায়, দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব, সব ধরনের গুণাবলী, নিয়মানুবর্তিতা, এগুলো প্রত্যেকটি শিক্ষা কিন্তু আমরা বিদ্যালয় থেকে পাই। শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা, সবার দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই। ইভেন বিদ্যালয়ের পরিবেশ দ্বারাও আমরা প্রভাবিত হই। আমরা সহপাঠীদের দ্বারা প্রভাবিত হই। আমাদের সমবয়সী সঙ্গীদেরকে কি বলা হয়? অন্তরঙ্গ বন্ধু দল বলা হয়। আমরা ছোট থেকে তাদের সঙ্গে খেলি, মিশি। হ্যাঁ, আমাদের মধ্যে একটা নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে, সহযোগিতার একটা মনোভাব গড়ে ওঠে। আমরা যেমন এগুলো শিখি আমাদের ছোটদের সঙ্গে খেলতে খেলতে, ছোটবেলা থেকেই কখনো কখনো দ্বন্দ্ব দেখা দেয়, কখনো আমরা ঝগড়া বিবাদ করি, আমরা দ্বন্দ্ব করতে শিখি। আবার পরক্ষণেই ওই শিশুরা কি করে? গলা ধরে আবার খেলা শুরু করে। অর্থাৎ দ্বন্দ্ব নিরসনের পথটাও কিন্তু তারা শিখে যায়। এভাবে আমরা সহপাঠী বিদ্যালয় দ্বারাও প্রভাবিত হই। আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে স্থানীয় সমাজের ভূমিকা আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে। প্রত্যেকটিরই কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে। একদম অধ্যায়ের শেষে আমরা একটা প্রশ্ন পেয়ে যাব
যে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে গ্রামের পরিবার এবং শহরের পরিবারের মধ্যে পার্থক্য লিখো। হ্যাঁ, গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া আর শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া অনেকটাই মিল থাকলেও কিছুটা পার্থক্য আমরা পাই এখানে। যেমন গ্রামাঞ্চলে যৌথ পরিবার রয়েছে, শহরাঞ্চলে একক পরিবার রয়েছে। অবশ্যই কার্যাবলী আলাদা আলাদা হওয়ার কারণে সামাজিকীকরণ প্রক্রিয়াটাও কিছুটা আলাদা হয়ে যায়। সাধারণত গ্রামাঞ্চলে শিশুদের সঙ্গে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের যে সম্পর্ক লক্ষ্য করা যায়, আমরা কিন্তু শহর অঞ্চলে সেটা পাই না। শহর অঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে আমাদের তেমন একটা ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায় না। আমরা আমাদের পার্শ্ববর্তী বাড়িতে বা আরো দু একটা পরের বাড়িতে কারা থাকে তাদেরকে আমরা চিনি না। কিন্তু গ্রামাঞ্চলে কি হয়, বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে যেমন আন্তরিকতা থাকে, প্রতিবেশীদের সাথে যেমন আন্তরিকতা থাকে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যেমন আন্তরিকতা থাকে, এই আন্তরিকতার সম্পর্ক আমরা শহর অঞ্চলে কিন্তু পাই না। এটা একটা পার্থক্য আমরা করতে পারি। বিদ্যালয়ের ক্ষেত্রেও আমরা এমন একটা পার্থক্য করতে পারি। একটু খেয়াল করো যে গ্রামাঞ্চলের বিদ্যালয় আর শহর অঞ্চলের বিদ্যালয়ের মধ্যেও কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। আমরা শহর অঞ্চলে বেশিরভাগ স্কুলগুলো কি পাই, প্রি ক্যাডেট স্কুল, আন্তর্জাতিক লেভেলের বিভিন্ন স্কুল, এগুলোতে কোনো খোলা খেলার মাঠ থাকে না, পুকুর বাগান এগুলোর অভাব। আর গ্রামাঞ্চলে সাধারণত খেলার মাঠ পাওয়া যায়। এই যে বিদ্যালয়ের পরিবেশগুলো, এগুলো কিন্তু কোমলমতি শিশু কিশোরদের মনের উপরে কিন্তু প্রভাব ফেলে। এই যে আমাদের গ্রামাঞ্চলের যে স্কুলগুলো আছে, এগুলোতে বিভিন্ন সহ শিক্ষামূলক কার্যাবলী, তার মানে শহর অঞ্চলে হয় না বিষয়টা কিন্তু এমন না। আয়োজনের ধরনের কথা বলছি। বিভিন্ন অকেশনে যে গ্রামাঞ্চলে যে মেলাগুলো হয়, এমন মেলাগুলো বা এমন অনুষ্ঠানগুলো কিন্তু শহর অঞ্চলের ছাত্রছাত্রীরা পায় না। এই জায়গাগুলোতেও আমরা কিছুটা পার্থক্য করতে পারি। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে পার্থক্যটা করতে পারি। হ্যাঁ, নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমরা পার্থক্যটা করতে পারি। গ্রামাঞ্চলের পরিবারের সদস্যরাই কিন্তু সরাসরি এই শিশুদেরকে এই শিক্ষাগুলো দিয়ে থাকে। কিন্তু আমাদের শহর অঞ্চলের ক্ষেত্রে কি হয়, এই ধর্মীয় শিক্ষার জন্য আমাদের মসজিদ মক্তবের হুজুরদের উপরে নির্ভর করতে হয়। ইউটিউব, মোবাইল ফোন বা ইন্টারনেটের উপরে বা বিভিন্ন বই পুস্তকের উপরে কিন্তু নির্ভর করতে হয়। তাহলে এই জায়গাগুলো আমরা গ্রামাঞ্চল এবং শহর অঞ্চলের সামাজিকীকরণের পার্থক্য, এই প্রশ্নটা আসলে লিখে ফেলবো। হ্যাঁ, জায়গাটা কিন্তু খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়টি এখানে আমরা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে গুরুত্বের সঙ্গে পড়ব বাংলাদেশের পরিবার কাঠামো, ওই শ্রেণী বিভাগগুলো, পরিবারের কার্যাবলীগুলো এবং সামাজিকীকরণ, এই অংশটুকু। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। এর আগেও যে ক্লাসগুলো তোমরা পেয়েছো সেই টপিকগুলো ভালোভাবে দেখবে। বিশেষ করে আজকের যে অধ্যায়টা পড়ালাম সেটাও, আগেরগুলো তো দেখবেই। প্রত্যেকটা ক্লাসই তোমরা ফলো করবে এবং যে টপিকগুলো আমি পড়িয়েছি এগুলো খুব সুন্দর করে দেখবে। একবার দেখে মনে হবে যে আমি পারবো, তারপরে আর দেখতে হবে না। বিষয়টা এমন না, রেগুলার না দেখলে তুমি ভুলে যাবে। পরীক্ষার আগ পর্যন্ত একটু কন্টিনিউ করো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রেজাল্ট ভালো হবে, ভালো মার্ক একটা তোমাদের আসবে। প্রিয় শিক্ষার্থীরা, সময়কে কাজে লাগাও, সময়কে নষ্ট করো না। এসএসসি পরীক্ষা তোমার লাইফের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। এই পরীক্ষাটা তোমার যতটা ফোকাস হবে, অতীতের কোনো পরীক্ষা কিন্তু এতটা ফোকাস হয়নি। সুতরাং নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো এবং নিজের জন্য কিছু করো। এই কথাটা বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।